আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যারা উজ্জ্বল খান আইডির সকল ফলোয়ার ভাই এবং বন্ধুরা, সেই সাথে যারা এখন লাইভে অংশগ্রহণ করেছেন এবং যারা পরবর্তীতে লাইভটি দেখবেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে অল্প কিছু কথা নিয়ে আসলাম, কারণ আজ রাত 9 ঘটিকায় বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর ঈদ বাস্তবায়ন কেন্দ্র কমিটির পেজ থেকে গ্রাম পুলিশ বাহিনীর সমসাময়িক বিষয় নিয়ে লাইভে আসছি। আপনারা সকলেই যুক্ত থাকবেন। যুক্ত থেকে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণের ক্ষেত্রে সকলের মতামত দিয়ে আমাদের স্বপ্ন পূরণে এগিয়ে আসবেন। বিশেষ করে নিজের ভাগ্যের উন্নয়নের জন্য নিজেই চেষ্টা করুন। অন্যের কাঁধে চড়ে হজ করার স্বপ্নটি বাদ দেন। এর মানে হলো, গ্রাম পুলিশ বাহিনীর অনেক সদস্য আছেন যারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ফেসবুকে এসে গ্রাম পুলিশের স্বপ্নের কথা, গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের কথা, মুখরোচক কিছু গল্প নিয়ে প্রতিদিনই লাইভ, স্ট্যাটাস, ফেসবুক গরম করে রাখেন। আমি সেই সকল ভাই এবং বন্ধুদের প্রতি আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, কখনোই অন্যের কাঁধে চড়ে হজ করার স্বপ্ন দেখবেন না। অন্তত আল্লাহর কাছে প্রার্থনা করুন, নিজের পায়ে হেঁটে, নিজের পায়ের জোরে আপনি হজ করবেন, নিজে তওয়াফ করবেন সেই কাবা শরীফকে নিজ পায়ে। আপনি যদি অন্যের কাঁধে চড়ে হজ করার স্বপ্নটি দেখেন, আসলে সেটা কখনোই আমার মনে হয় ঠিক হবে না। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আপনারাও সকলে ভালো আছেন। সো মহান আল্লাহ পাক যদি ইচ্ছা করেন গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ করবে, এর ব্যতিক্রম হবে না, এটা আমি মনে করি। তবে চেষ্টা তো আমাদের করতে হবে। আমরা যদি ঘরে বসে বসে খালি গল্প দিই তাহলে কি হবে? অনেক বিজ্ঞ বন্ধুরা আমাকে মাঝে মাঝেই বেশ কিছু কমেন্টে, পোস্টে অনেক মতামত দিয়েছেন, তাদের পরামর্শগুলো দেখেছি। মাঝে মাঝে একটা কথাই ভেবেছি যে তারা ঘরে বসে বসে একটি কথা বলেন যে, ভাই আপনার লাইভ করেন না, আপনি পোস্ট দিয়েন না, আপনি কোনো করেন না। এই যে ব্যক্তিরা এই কথাগুলো বলছেন, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তো আমি যদি বাদ দেই তাতে আপনার লাভটা কি? বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর লাভ। আমি আমার ভাগ্যের উন্নয়নের জন্য, আমি একজন গ্রাম পুলিশ সদস্য, যদি আমার চাকরি জাতীয়করণ হয় তাহলে আপনার হবে, এমনটাই ভেবে সকলে বিভোর ঘুমে আচ্ছন্ন আছেন। তো আপনাদের উদ্দেশ্যে আমি বলছি, আমি যেমন দৌড়াচ্ছি, আপনাকেও দৌড়াতে হবে। সেটা হোক আপনার অফিস পর্যন্ত, আপনার ইউনিয়ন পর্যন্ত, হোক আপনার থানা পর্যন্ত, হোক আপনার জেলা পর্যন্ত, নচেত হয়তো বা ঢাকা পর্যন্ত হতে পারে। একটা জিনিসই মনে রাখবেন, আপনি আপনার যোগ্যতায় যে কোনো কিছু যদি অর্জন করেন, সেটা আপনার যোগ্যতায়। আর কোনো কিছু যদি আপনি জোর করে নিতে চান, সেটা আপনার যোগ্যতা হবে না, সেটা অবশ্যই আপনার জোর করে নিয়ে নেয়া। তো গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ করতে হলে অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীকেই সেই যোগ্যতা অর্জন করতে হবে। সেই যোগ্যতাটা কি? গ্রাম পুলিশ বাহিনী যে কাজ করছে এবং গ্রাম পুলিশ বাহিনী যে মানবিক, এটা কিন্তু আমাদের পরিচয় দিতে হবে এবং আমাদের কাজের বিষয়াদি তুলে ধরতে হবে সোশ্যাল মিডিয়া, ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায়। কিন্তু আমরা তো কিন্তু সেটা করছি না। হ্যাঁ মামা, আমি তো আমার অফিসের পিছন সাইডে আর কি একটা চার দোকানে আছি। এই যে তরকারি বাজারটা না, আদিদের দোকানের এখানে আছি। আসেন।
আমি হলো একটু চা খাচ্ছি মামা। তাহলে আপনি ওই রশিদের দোকানে যান, রশিদের দোকানে যায় ওই আপনার বাইক না কে আছে, ও আছে কিনা দেখেন, রশিদ আছে কিনা, তারপরে ফোন দেন, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা মামা, ওকে। জাহাঙ্গীর ভাই, আপনার একটা ভুল ধারণা। উজ্জ্বল খান যখন থেকে ফেসবুক আইডি চালায় তখন থেকে একমাত্র এই গ্রাম পুলিশের কষ্টের কথাগুলোই বলে যাচ্ছে, গ্রাম পুলিশের কষ্টের কথাগুলোই তুলে যাচ্ছে। আর তখন কর্মচারী ইউনিয়ন বলেন এবং আপনারা যারা আছেন তাদের আইডি বয়স কত সাল থেকে আপনারা ফেসবুক চালান বলেন তো? লাইভ উজ্জ্বল খান আজকে থেকে চালায়? আর কর্মচারী ইউনিয়নের লাইভ দেখে কি উজ্জ্বল খান লাইভ করে? কি বলেন আপনি? আসলে আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে হয়তোবা ফেসবুকে আসার বয়সটাও খুবই কম, যে কারণে আপনি উজ্জ্বল খান সম্বন্ধে কোনো ধ্যান ধারণা আপনার নাই। উজ্জ্বল খানের একটি পেজ, উজ্জ্বল খান নামে যে পেজটি 1.5 লক্ষ ফলোয়ার, আপনি কি মনে করেন গ্রাম পুলিশ আছে কয় হাজার ভাই? এই গ্রাম পুলিশ নিয়ে এ পর্যন্ত কতগুলো গান করেছি, কতগুলো গ্রাম পুলিশের দুঃখ দুর্দশা নিয়ে টেলিফিল্ম করেছি, নাটক করেছি। মানে মূল বিষয় হলো গ্রাম পুলিশের কষ্টের কথাগুলো মানুষের কাছে প্রচার করা। সেই 14 সালের পর থেকে গ্রাম পুলিশের যে উন্নয়নটা হয়েছে, 14 সালে গ্রাম পুলিশের বেতন কত ছিল জানেন ভাই? আলহামদুলিল্লাহ, দিদারুল আলম ভাই ভালো আছি, আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ মানিক ভাই, তো আমি লাইভ সেমন করি না, আমি লাইভ করতে ভালোবাসি, লাইভ করি না। তবে গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ হবে এটা যেমন নিশ্চিত। তো এই শুরুটা, জাতীয়করণ, এই দাবিটা কত সাল থেকে উঠেছে তা কি জানেন আপনি? গ্রাম পুলিশের 11 দফা, 9 দফা, 13 দফা, 8 দফা, এই দফা দিয়েই কিন্তু কর্মচারী ইউনিয়ন সহ অন্যান্য নেতারা সবসময় নির্ভর করে রেখেছে। কিন্তু আমি উজ্জ্বল খান মিলন ভাই, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। যেহেতু 18 বছর আপনার চাকরি বয়স, তাহলে হ্যাঁ উজ্জ্বল খান সম্বন্ধে অবশ্যই জানেন। তো উজ্জ্বল খান সম্বন্ধে না জেনে যারা কমেন্ট করেন, আমি তাদেরকেই অনুরোধ করছি, কারোর সম্বন্ধে না জেনে কোনো মন্তব্য করা ঠিক নয় ভাই। আজকে আপনারা যে জাতীয়করণের স্বপ্নটা দেখছেন, যে রায়টি না, সেটা উজ্জ্বল খানের বাবার প্রতি সম্পত্তি বিক্রি করে এনেছে, কিন্তু আপনাদের টাকা দিয়ে কিন্তু এই রায়টা আনতে পারি নাই। আজকে আপনারা যে বেতনটা পাচ্ছেন না 6,500 7,000, সেটাও তৎকালীন মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ মহোদয়ের কাছ থেকে আনতে পেরেছি। এত কিছু করার পরও আপনারা যখন না জেনে একটা মন্তব্য করেন না সোশ্যাল মিডিয়া ফেসবুকে, তখন নিজের প্রতি নিজের ঘৃণা আসে। আর এটাই হলো গ্রাম পুলিশের সবচাইতে অবনতির কারণ। কারণ আমরা একজন গ্রাম পুলিশ আর একজন গ্রাম পুলিশকে সম্মান করতে পারি না, আর সম্মান না করার কারণে গ্রাম পুলিশ বাহিনী সম্মানিত হচ্ছে না। কথা ক্লিয়ার আপনাদেরকে বলে দিচ্ছি, প্রতিটা বাহিনীর মধ্যে সিনিয়র জুনিয়রের মধ্যে একটা শ্রদ্ধাবোধ আছে, সম্মানবোধ আছে, কিন্তু আমাদের গ্রাম পুলিশের মধ্যে এমন কোনো সম্মানবোধ, শ্রদ্ধাবোধ নেই। আপনারা কাউকে সম্মান করেন না এবং নিজেও কোনো সম্মান পান না। তাই আমি অনুরোধ করব, সোশ্যাল মিডিয়া ফেসবুকে বাজে কমেন্ট থেকে বিরত থাকুন, বাজে পোস্ট থেকে বিরত থাকুন। আপনি একজন গ্রাম পুলিশ, আমি একজন গ্রাম পুলিশ। তো যাই হোক, যে যেই কমেন্টে করুক, যার যার মানসিকতার পরিচয় এখানে। এখন একটি কথা বলতে হচ্ছে, কাজী নজরুল ইসলাম একটি কথা বলেছে, এই পৃথিবীর সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। কারণ আমি আমার জীবনে কোনো ভালো কাজ করতে পারি নাই, যে কারণে আমি মনে করি যে এই পৃথিবীর কেউই ভালো কাজ করতে পারে না, সবাই অপরাধী। আর যারা ভালো কাজ করে তারা সবসময় একটা ধারণাই করে, এই পৃথিবীর সবাই ভালো কাজ করতে পারে। তো তাই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই উক্তিটি বারবারই মনে পড়ে, যে এই পৃথিবীর আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি।
এই হলো বিষয়। তো অনেকের যে যেমন মন্তব্য করবে তার মানসিকতাটা ঠিক সেম তাই। তো যার যেটা ভালো লাগে করতে পারে, তার স্বাধীনতা, বাক স্বাধীনতা। আমি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে এসেছি, এটা আমার স্বাধীনতা। জাহাঙ্গীর ভাই, আপনি প্রথম কর্মচারী ইউনিয়ন লাইভ করে বিদায় উজ্জ্বল খান বলতেছে, এখন বললেন, প্রথম বললেন এই কমেন্টটা, পরবর্তীতে এখন করলেন লাল 8 তারিখে আন্দোলনের ডাক দিচ্ছে এই বিষয়ে। আমি তো আন্দোলনের পক্ষে নয়, আপনারা জানেন। আমি আদালতের এবং আইনের প্রতি আস্থাশীল, শ্রদ্ধাশীল। আমি আদালতের, সুপ্রিম কোর্টের শেষ না হওয়া পর্যন্ত আমি কোনো আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা নেই। এখন লাল মিয়া কী করবে এটা লাল মিয়ার ব্যাপার, তবে এই মুহূর্তে কোনো আন্দোলনে যাওয়াটা সঠিক নয়। আমি বারবারই আপনাদেরকে বলেছি যে আপনাদের ঢাকায় আসতে টাকা থাকে, কিন্তু মামলা চালানোর জন্য তো কোনো হেল্প আপনারা করেন নাই। আমি সেই সকল নেতৃবৃন্দকেই বলেছিলাম যে আপনারা এগিয়ে আসুন এবং মামলাটা শেষ করার জন্য এক প্ল্যাটফর্মে আমরা বসি, বারবার কিন্তু দেখেছি। কিন্তু এখন দেখেন, যারা নিজেদেরকে এক নাম্বার বাদী কি প্রধানবাদী দাবি করে, আসলে প্রধান বলতে কোনো বাদীর শব্দ নেই, এক নাম্বার বাদী। তো তাকে এক নাম্বার দিয়েছিলাম, তাই কিন্তু সারা বাংলার মানুষ আজকে তাকে চেনে। আমি উজ্জ্বল খান নামের জন্য আসি নাই ভাই, কিন্তু নিজের বাপের জমি বিক্রি কিন্তু রায়টা এনে দিয়েছি, জমি বিক্রি করে। আর যে এক নম্বর নামটা হয়েছে, পেপার পত্রিকায় তার নাম আছে, ওয়েবসাইটের নাম আছে, কিন্তু সেই ব্যক্তিটা সেই মামলাটার খোঁজখবর নেয় না কেন? তো যাই হোক, এই প্রশ্নগুলো আপনাদের প্রতি আমার, আপনারা অবশ্যই এই বিষয়গুলো দেখবেন। তোমরা ঢাকায় যাও ভাই, যারা আন্দোলন করবা, তবে একটি কথাই বলবো, আন্দোলনের পক্ষে আমি নেই, এবং গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা কেউই অবশ্যই আন্দোলনে যাবে না। কারণ আনসার ভিডিবির মতন গ্রাম পুলিশের কে নিয়ে যারা খেলতে যাচ্ছেন, তারা সাবধান হয়ে যান। 8 তারিখের কিন্তু তাদের কবর রচিত হবে, কথাটা বলে দিলাম। কথাটা বলতে চাইছিলাম না, কিন্তু বলতে বাধ্য হইলাম। হ্যালো, হ্যাঁ মামা, আচ্ছা মামা, ঠিক আছে, আসতেছি। আমি একটু কথা বলতেছি, তো আমি 10টা মিনিট আসছি। কারণ গ্রাম পুলিশ নিয়ে যারা খেলতেছেন তারা খুবই সাবধান থাকবেন। কারণ 8 তারিখে আন্দোলন ডেকেছেন কোন মর্মে, মর্মটা থাকতে হবে কিন্তু। এবং ডিএমপি কমিশনার কি আপনার অনুমোদন দিয়েছে কিনা, সকল কিছু দেখবেন। তবে আমি উজ্জ্বল খান এই আন্দোলনের সাথে সম্পৃক্ত নয়, এবং রিট বাস্তবায়ন কেন্দ্র কমিটি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা কোনো আন্দোলনের পক্ষে নয়। স্টেট আজকে লাইভের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিলাম, কারণ এই আন্দোলনকারীরা কখনোই আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। আমরা এদেরকে বয়কট করি, কারণ আইনের রাস্তায় আপনারা জানেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আমাদের বেশ কিছু আইনজীবীকে বাদ দিতে হয়েছে এবং নতুন আইনজীবী নিয়োগ দিতে হয়েছে। সেখানে কিন্তু টাকা লেগেছে, কিন্তু কোনো নেতা কিন্তু 10টা টাকা দেন নাই, কোনো গ্রাম পুলিশও দেন নাই। আমরা করেছি, হাজারো কষ্ট হলেও গ্রাম পুলিশের স্বপ্ন যেহেতু দেখিয়েছি জাতীয়করণের, সেখানে যাওয়ার কোনো, সেটার বাইরে যাওয়ার কোনো সুযোগ আর আমাদের নেই। ভাই, আপনি যেটা বুঝেন আনসার ভিডিবির বিষয়টা আলাদা ছিল, আপনি যেটা বলতেছেন, তো আপনি আপনার মত নিয়ে আপনি ঢাকায় যান, আপনি আপনার অধিকারের জন্য যাবেন, আপনার অন্যকে ডাকার দরকার নাই। আপনি যদি মনে করেন আপনি ডাকতে পারেন, যেতে পারেন, আপনাকে আমি নিষেধ করছি না, আপনি যেতেই পারেন, কিন্তু আমি যাব না, এবং রিট বাস্তবায়ন কেন্দ্র কমিটির কোনো সদস্যও যাবে না। এবং আমি স্টেট বলে দিচ্ছি,
আইনের প্রতি যারা আস্থাশীল শ্রদ্ধাশীল তারা কেউ ঢাকা যাবে না, তারা কেউ ঢাকা যাবে না। স্টেট আর যারা যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় তারা অবশ্যই ঢাকা যাবে। এবং গ্রাম পুলিশের জাতীয়করণ হয়ে গেছে, এই লাল মিয়া কিন্তু ঘোষণা দিয়েছিল জাতীয়করণ হয়ে গেছে। তো আন্দোলনে আমরাও গিয়েছিলাম, সাপোর্ট দিয়েছিলাম, কিন্তু ঘোষণা কিন্তু পূর্বেই দিয়েছিলাম আমরা আদালতে, তোমরা থাকো রাজপথে। কিন্তু তারা রাজপথে ছিল, রাজপথের সাপোর্ট দিয়েছিলাম, তারা কিন্তু আদালতের সাপোর্ট তারা দেয়নি। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সারা বাংলার গ্রাম পুলিশ সদস্য একটি পরিবার, তো একটি পরিবারের আপনারা জানেন বাবার কথাই অনেক সন্তান শোনে না, ঠিক আছে? তো মূল বিষয়টা হলো গ্রাম পুলিশকে নিয়ে আর কোনো নোংরা খেলা এই বাংলাদেশে কেউ করতে পারবে না ভাই। এর জন্য ভয়ঙ্কর রূপ এই বাংলাদেশে চলে আসবে। তবে গ্রাম পুলিশ নিয়ে আর না খেলাটাই ভালো। তো যাই হোক, রাত 9টায় লাইভে আসবো বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী রিট বাস্তবায়ন কেন্দ্র কমিটির পেজ থেকে, সেখানেই বিস্তারিত আলোচনা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রইল। অবশ্যই জাহাঙ্গীর ভাই, আমি এই মামলার বিষয়ে সকলকে ইনভাইট করেছি, সকলকে অনুরোধ করেছি আপনারা এগিয়ে আসুন। যারা নেতা তারা 10,000 টাকা করে দেন বা 5,000 করে দেন বা 2,000 করে দেন না 1,000 করে টাকা দেন, নেতা যারা, আমি কোনো সাধারণ গ্রাম পুলিশের কাছে একটি টাকাও চাই নাই, একটি টাকাও আমাদের প্রয়োজন নাই। শুধুমাত্র নেতাদের টাকা দিয়েই আপিল ডিভিশন শেষ হবে এবং তারপরে সাধারণ গ্রাম পুলিশ তাদের দেবে। এই কথাটার কারণেই কিন্তু নেতারা হারিয়ে গেছে, নেতারা আর আদালতের দিকে আসছে না। হাতের 5টা নখ কি সমান? সমান না। এক পরিবার, আপনি বলতেছেন আমার কষ্টে গত পরশুদিন আমার মেয়েটার অপারেশন হয়েছে, তো আমি তো আপনার পরিবারের সদস্য, আপনি কি আমার এটা দেখেছেন? ঢাকায় গেলে তো আমার পকেটে টাকা থাকে না, অনেক কষ্ট করে ঋণ করে যায়, আপনি কি দেখেন? প্রতি সপ্তাহে তো ঢাকায় যেতে হয়। একটি পরিবার যদি হয়ে থাকে তাহলে কেন মামলার জন্য সারা বাংলার গ্রাম পুলিশ কেন এগিয়ে আসলো না? আজকে 6,500 7,000 বেতনটা উজ্জ্বল খান আনলো, সেখানে উজ্জ্বল খানের পাশে তো কেউ দাঁড়ালো না। উজ্জ্বল খানের জমি বিক্রি করতে হলো, কেন উজ্জ্বল খানের জমিটি আজ পর্যন্ত গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা ফিরিয়ে দিল না? তাহলে কি করে একটি পরিবার হয়? আশা রাখি অবশ্যই অবশ্যই এই প্রশ্নের জবাবগুলো আপনাদের দেওয়া উচিত। একটি পরিবার বলছেন না, একটি পরিবার, একই বাবার ঘরে জন্ম, 5টি সন্তান, 2 জনের মত এক, বাকি 3 জনের মত আলাদা, যে কারণে এভাবে না বলাটাই ভালো। জি হ্যাঁ, জিতেন বিশ্বাস, কি বলতে চাইছেন আপনি? অবশ্যই তারা বাপের অবাধ্য সন্তান, অবশ্যই। কারণ গ্রাম পুলিশের মা বাপ হচ্ছে হলো দফাদার পর্যন্ত শেষ, এদের তো বাপই নাই, গ্রাম পুলিশের তো বাপই নাই। কে এনেছিল ইঞ্জিনিয়ার খন্দকার মুশারফের কাছে? কোন নেতা গিয়েছিল বলেন? আপনার যে বলেছেন 6,500 7,000 উজ্জ্বল খান সহ 72 ফরিদপুরের গ্রাম পুলিশরাই ইঞ্জিনিয়ার খন্দকার মুশারফকে ধরে তার মুখ থেকে ঘোষণা বের করে এবং আদায় করেছিল। আপনি করেছেন? কোনো কর্মচারী ইউনিয়নের কোনো নেতা গিয়েছিল? আপনাদের বৈষম্য বিরোধী কোনো নেতারা গিয়েছিল বলেন? আপনি তর্কে এসেছেন। আমি আশা করি
আপনি নিজে সংশোধন হবেন। আপনি লাইভে এসে আপনার যদি উজ্জ্বল খানের সাথে কথা বলতে হয়, উজ্জ্বল খানকে বোঝানোর দরকার হয়, আপনি ফোন দেন। কিন্তু লাইভে এসে বাজে কমেন্ট করে আপনি কি জাহিরি করতে চান? কৃষ্ণ, তোমার কাছে আমি নেতৃত্ব শিখবো না, কারণ তুমি তোমার যে গেম পয়েন্টগুলো, তোমাকে একটু ওয়েটিংয়ে রেখেছিলাম, এবং তোমাকে তুমি যে আদালত নিয়ে যে কথাগুলো সেদিন আদালতে যে লাইভে বলেছিলা, সেগুলো কিন্তু সুন্দর করে রেকর্ড করে রাখা হয়েছে। তুমি যে আইনের বিপরীতে যে কথাগুলো বলেছো, এর জন্য কিন্তু ছাড় পাবা না। এবং তুমি দেখো, লাল মিয়াকে নিয়ে কত বাজে বাজে বলছো, সেই লাল মিয়া কিন্তু তোমার ভাই, বন্ধু, তুমি কথাগুলো বলেছো। তো তুমি নেতৃত্ব ভুল সঠিক তোমার কাছে থেকে কি আমার শিখতে হবে? তুমি একজন মহল্লাদার, একজন দফাদারের সাথে যে সম্মান দিয়ে কথা বলাটা, এটাই তো শেখো নাই। অন্তত উচিত তোমাদের মতন ছেলেদেরকে সকলকে সম্মান দিয়ে কথা বলা। তুমি কি শিক্ষা দেবা? কি হাইকোর্ট থেকে রায় উজ্জ্বল খান আনতে পেরেছে, উজ্জ্বল খান বোঝে না, কিচ্ছু বোঝে না। তোমরা চেয়েছিলা যে উজ্জ্বল খান ঘোষণা দেখ, টাকা লাগবে, সকল সাধারণ গ্রাম পুলিশের কাছ থেকে টাকা উত্তোলন হবে, আর সেটা অন্য অন্য নেতাদের মতন মেরে দেবা। আসলে ভুল উজ্জ্বল খানের একটাই, উজ্জ্বল খান সাধারণ গ্রাম পুলিশের কাছে একটি টাকাও চায় নাই। এটা ছিল উজ্জ্বল খানের ভুল, তাই তো? মিলন ভাই ধন্যবাদ। অবশ্যই গ্রাম পুলিশকে শেষ করার জন্যই একটি মহল উঠে পড়ে লেগেছে। তো গ্রাম পুলিশকে ধ্বংস করার জন্য যারা এই কাজগুলো করছে, তাদের পরিণামটাও মনে হয় ভালো হবে না। আমি একটা কথাই বলবো, ভাই তোমরা আন্দোলন করছো, আন্দোলন করবা, তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা যাও। সাধারণ গ্রাম পুলিশকে ক্ষতি করে লাভটা কি? জাতীয়করণ হয়ে গেছে, তোমরাই ঘোষণা দিয়েছো। এখন আবার তোমরা ঢাকায় কেন গ্রাম পুলিশকে ডাকছো বলো? কৃষ্ণ, তোমার এই যে এখন যে কথাটা বললা, যার মাধ্যমে হয়েছে, তো যার মাধ্যমে হয়েছে তাকে কোনো রকম তোমরা শ্রদ্ধা সম্মান করবো না, তাকে নিয়ে বাজে মন্তব্য করবো, এটা কি সঠিক? তো যে ব্যক্তি করেছে সে তো সারা বাংলার গ্রাম পুলিশের কথা মনে করেই করেছে, তাকে কেন তুমি শ্রদ্ধা করবা না? তুমি করো, তোমাকে আমি শ্রদ্ধা করবো। আমি উজ্জ্বল খান, তোমাকে আমার কাঁধে করে নিয়ে না আসবো, কথা দিলাম এই লাইভে। ওয়ালাইকুম আসসালাম হাফিজ ভাই। তো যাই হোক, আসলে রাত 9টায় লাইভে আসবো। আমার এক ভাগিনা একটা বিষয়ে বারবার ফোন দিচ্ছে, সেখানে যাব। তো আপনারা অবশ্যই রাত 9টায় রিট বাস্তবায়ন কেন্দ্র কমিটির যে পেজটি আছে সেখানে থাকবেন, এবং সকল বিষয়ে আলোচনা হবে। তবে সকল আলোচনায় যেন যুক্তিযুক্ত থাক, কেউ কারো বিরুদ্ধে অকথ্য ভাষা বা বাজে কোনো ব্যবহার না করি। আমাদের কথাগুলো থাকবে যেন মাধুর্য থাকে কথার মধ্যে, এবং সকলেই ফেসবুকে যার বিরুদ্ধেই যেটা বলতে চান না কেন সেটা যুক্তিযুক্ত হতে হবে। আপনি একতরফাভাবে নিজের শরীরের পাওয়ার দিয়ে এবং আপনার শক্তি দেখিয়ে যদি কোনো কাজ করতে চান, তাহলে মনে হয় গ্রাম পুলিশের জন্য অনেক বেশি ক্ষতি হবে। আমি অনুরোধ করব, যদি আপনি গ্রাম পুলিশ হয়ে থাকেন, সাইদুল হক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বড় ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। সাইদুল হক ভাই ভালো আছি। দেখেন, চকরিয়া থেকে আমার সাইদুল হক ভাই যুক্ত হয়েছে, কক্সবাজার জেলা। আর এই হাফিজ ভাই হচ্ছে হলো কিশোরগঞ্জের। অনেক ভাই, আসলে এত মানুষের নাম বলা সম্ভব না। ভাই এই চাকরি নিয়ে আসলে চলা সম্ভব না, চলতে পারছিও না, কথা সঠিক। সোহেল ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি, বেঁচে আছি ভাই।
কৃষ্ণ, ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, সব ঠিক আছে। তো কিছু কিছু ভুল মানুষের মাঝে মানুষকে পচিয়ে দেয়। একটা জিনিসই মনে করতে হবে, ভুল তো ভুলই, অন্যায় তো অন্যায়। আজকে গ্রাম পুলিশকে মিথ্যা আশ্বাস যারা দিয়েছে, জাতীয়করণ হয়ে গেছে, তাদের পক্ষে যারা ছাপাই গাইছে, যেটা আশ্বাস দিচ্ছে এরকমই বলা হতে পারত যে আমাদের আশ্বাস দিয়েছে, আমাদের দাবি দাবা মেনে নেবে, এমনটাই বলা উচিত ছিল। তবে ফুলের মালা গলায় দিয়ে গ্রাম পুলিশদের বাড়ি তাড়িয়ে দিলাম, চলে যান, দু একদিনের মধ্যে পরিপত্র জারি হবে, কিন্তু পরিপত্রটি জারি হলো না আজ পর্যন্ত। তো আপনারা যারা কমিটির নেতারা আছেন এই বৈষম্য বিরোধী আন্দোলনে, তারা যে আপনারা সচিবালয়ের সামনে যান বা সচিবালয়ে যান, গিয়ে জিজ্ঞাসা করেন, তাহলেই তো ভালো হবে। কিন্তু সারা বাংলার গ্রাম পুলিশকে কেন আবার আন্দোলনের কথা বলে ঢাকায় ডেকে নিয়ে গ্রাম পুলিশদের ক্ষতি করতে চাচ্ছেন? আন্দোলনের কথা বলে কেন ক্ষতি করতে চাচ্ছেন? কারণ একটা দিন একটা গ্রাম পুলিশে কত টাকা লাগে ভাই, বলেন তো? আসলে আমি আজ পর্যন্ত দেখেন কোনো গ্রাম পুলিশকে ডেকে নিয়ে টাকা নষ্ট করার পক্ষে নই। আমি আদালতে কিন্তু আজ পর্যন্ত কাউকে ডাকিনি। আমি ডেকেছি নেতৃবৃন্দদেরকে, আমাদের রিট পিটিশনার যারা আছেন তাদেরকে ডেকেছিলাম, ডেট দিয়েছিলাম, তারা আসেনি। আমি কর্মচারী ইউনিয়ন, বৈষম্য বিরোধী সকল নেতাদেরকে ডেকেছিলাম, তারা আসেনি। তো সাধারণ গ্রাম পুলিশকে আমার ডাকার প্রশ্নই ওঠে না। হ্যাঁ, ডাকবো, যেদিন গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ হবে সেদিন আপনাদের ডাকবো। একদিন মিলন মেলার মাঝে সকলের মাঝে আনন্দ উল্লাস করে ঢাকা থেকে বাড়ি ফিরবো, যেন গ্রাম পুলিশের ভাগ্য উন্নয়ন নিয়ে আর কোনো দিন ঢাকা যেতে না হয়। একবারেই গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ হওয়ার পরেই ঢাকা ছাড়বো, ঢাকা থেকে চলে আসবো, এসে নিজের দায়িত্ব কর্তব্যটুকু, নিজের চাকরিটুকু করব, স্ত্রী সন্তান নিয়ে তাদেরকে সময় দেব। কারণ স্ত্রী সন্তানের কাছে দীর্ঘদিন যাবৎ আমি উজ্জ্বল খান বলতে পারি 11 সালের পর থেকে অনেক নেতার পিছনেই ঘুরেছি। তো 14 সাল থেকে এক দফার দাবিতে আমি এই অনলাইনে সোচ্চার হয়েছি এবং চেষ্টা করেছি। স্ত্রী সন্তানকে কোনো প্রাধান্য দেয়নি, সময় দেয়নি। তাই আমার মেয়ে দুটা বড় হয়েছে, ওরা যে প্রশ্নগুলো করে ওই প্রশ্নের জায়গায় আমি বারবারই মাথা নিচু হয়ে যায়। তো ভাই, আপনারা যারা অনেক জ্ঞানী, আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের জ্ঞান দিয়ে, বিচার বিশ্লেষণ দিয়ে আপনারা এগিয়ে যান, গ্রাম পুলিশের স্বপ্নটাকে ছিনিয়ে আনুন। সেটাই আমি আপনাদের গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ, মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নের এই এক দফার দাবিতে আপনাদের সঙ্গে আমি একমত, যদি আপনারা একমত থাকেন। তাছাড়া অন্য কোনো বিষয়ে আপনাদের সাথে আমি একমত নই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। সোহেল ভাই, আসলে কমিটি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবে, তা আপনাদের জন্য হয় নাই। আবার আন্দোলন করে সেটা মনে হয় আদায় হবে, জানি না। কৃষ্ণ, অবশ্যই একসাথে কাজ করলে ভালো হবে। তবে আদালতের জন্য বারবার রিট পিটিশনারগণকে, সকল নেতাকে ডাকা হলো, কেন তারা আদালতে আসলো না? কেন এক প্ল্যাটফর্মে বসার জন্য একমত পোষণ করলো না? এই কথার উত্তরটা একটু বলতে পারো ভাই? তুমি অসুস্থ ছিলা, কিন্তু আমি যে লাইভে সরাসরি বলেছি, সাইদুল দেওয়ান আমরা কোর্ট থেকে সকলকে ডেকেছি, কেন সেখানে নেতৃবৃন্দরা উপস্থিত হলো না? তাহলে তারা কি জাতীয়করণ চায় না? তারা কি আদালতের রায়টি বাস্তবায়ন চায় না? তাহলে আশ্বাস দিচ্ছে যে হবে, এর কোনো পেপারস নেই। আর আদালতে যেটা হচ্ছে সেটা পেপারসকৃতভাবে ডেট প্রতি সপ্তাহে আসছে, সেই ডেটগুলো কিন্তু আমাদের সংরক্ষিত থাকছে, স্ক্রিনশট থাকছে। এটা নিয়ে আমরা যে কোনো মুহূর্তে
এই যে আমাদের ঘোরাচ্ছে, এটা নিয়ে কিন্তু আমরা যে কোনো টাইমে সাংবাদিক সম্মেলন এবং আদালতে আমাদের গ্রাম পুলিশ সদস্যরা যে কোনো মুহূর্তে যদি চলে যায়, তাদের আইনের ব্যাখ্যা চায়, তাহলে কিন্তু আদালত কর্তৃপক্ষ বা আইন যারা তৈরি করেছেন ঊর্ধ্বতন মহল কিন্তু হেনস্থা হবে বা তারা মাথা নিচু করতে বাধ্য হবে, কিন্তু আমরা নই। কিন্তু আমরা আইনের পোশাক পরে আমরা আইনকে তো শ্রদ্ধা জানালাম এবং শ্রদ্ধা জানিয়ে চললাম, তাই না? কৃষ্ণ, এই কথাটা মিথ্যা। আমরা একই ফ্যামিলির মানুষ, এই কথাটা সম্পূর্ণরূপে মিথ্যা। কারণ আমার ফ্যামিলিটা আমারই, তোমার ফ্যামিলিটা তোমারই। আজকে আমি যখন অসুস্থ হই, আমার পরিবার ঋণ করুক, এটা বেচুক ওটা বেচুক, তারপরে আমার ট্রিটমেন্ট করে। আমার কোনো গ্রাম পুলিশ ভাই আমার ট্রিটমেন্টে এগিয়ে আসে না। তাহলে কি করে এক পরিবার হলাম? গত 5 দিন আগে থেকে আমার বড় মেয়েটা মৃত্যু যন্ত্রণায় ছিল, তার ব্রেস্ট টিউমার ছিল। সেই টিউমারটি অপারেশন হয়েছে গত পরশুদিন। কালকে আমার মেয়েটাকে হাসপাতাল থেকে বাড়িয়ে আনতে পেরেছি। কোনো ভাই তো আমার পাশে এগিয়ে আসলো না। তাহলে কি করে এক পরিবার হয়ে থাকে? বারবার যে ফেসবুকে পোস্ট করো একই পরিবার, এই একই পরিবারের সংখ্যা কি জানো? তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাষ্ট্রপক্ষ 1 সপ্তাহ সময় নিয়েছে। 1 সপ্তাহ কতদিন? আদালতে আসুন, জেনে যান ভাই। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমি কোনো প্রধান বিচারপতিও নয়, আমি কোনো আইনজীবী নয়, আমি একজন গ্রাম পুলিশ সদস্য, আপনাদেরই ভাই। তো আমিও এই প্রশ্নটার উত্তর চাই। আমি আপনার কাছেই চাইলাম, আপনি আমাকে দেন। এমন কিছু প্রশ্ন আমাদের গ্রাম পুলিশ সদস্যরা ফেসবুকে এসে করে, যেটা আমাদের মান নিয়ে অনেকটা ক্ষুণ্ণ হয়। তো আমি মনে করি আমাদের গ্রাম পুলিশ সদস্যদের এই বিষয়গুলো নিয়ে অন্যভাবে ভাবা উচিত। তো যাই হোক, নিজের পায়ে হেঁটে হজ করুন, নিজের ইবাদতটা নিজেই করুন, অন্যের কাঁধে চড়ে হজ করার স্বপ্নটা বাদ দিন। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে রাত 9টায় বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির অফিসিয়াল পেজ থেকে সরাসরি লাইভে আসবো এবং আপনাদের সাথে আজকে 2 ঘন্টা লাইভ করব। অনেক কথা হবে এবং টোটাল গ্রাম পুলিশ বাহিনীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল আলোচনা হবে। থাকবেন সকলের আমন্ত্রণ জানালাম। আল্লাহ হাফেজ।